যোগ্য নেতা যদি কিছুটা কঠোরভাবেও দেশ শাসন করে তাহলে সে শাসনও জনগণের উপকারই আসে। এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পেরেছে মালয়েশিয়ার জনগণ। তাদের ছিল মাহাথির মোহাম্মদের মতো একজন কঠোর শাসক। মাহাথির নিজ দেশের বিরোধী মতকে তেমন পাত্তা দিতেন না, শুধু নিজের লক্ষ্য নিয়েই কাজ করতেন। আর তাতেই হতদরিদ্র দেশ থেকে মালয়েশিয়াকে তিনি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। মাহাথির মোহাম্মদ দায়িত্ব নেওয়ার আগে মালয়েশিয়ার অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ ছিল। আর তিনি যখন দেশটির দায়িত্ব ছাড়েন তখন মালয়েশিয়া উন্নত বিশ্বের দেশগুলোর কাতারে। মালয়েশিয়াকে আধুনিক করতে সত্যিকার অর্থেই তিনি নেতার মতো কাজ করেছেন। পশ্চিমা পরাশক্তির দিকে ঝুঁকে না পড়ে নিজ দেশের সক্ষমতাকে তিনি কাজে লাগিয়েছেন। এতে শক্তিশালী হয়েছিল মালয়েশিয়ার অর্থনীতি। ব্যাপক পরিবর্তন এসেছিল দেশটির নাগরিকদের জীবনধারায়। এছাড়া শিক্ষা ও পর্যটন খাতেও মালয়েশিয়াকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে গেছেন মাহাথির। মাহাথির মোহাম্মদ কিভাবে মালয়েশিয়াকে বদলে দিলেন, ক্যাপসুলের আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। মাহাথির মোহাম্মদ প্রথম মেয়াদে মালয়েশিয়ার দায়িত্ব নিয়েছিলেন 1981 সালে। সেবার তিনি ক্ষমতায় এসে মালয়েশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। এই লক্ষ্য অর্জনে তিনি শাসন ব্যবস্থায় অত্যন্ত কঠোর নীতি গ্রহণ করেছিলেন। তার দীর্ঘ শাসনামলে তিনি রাজনৈতিক বিরোধী মত কিংবা শ্রমিক ধর্মঘটের মতো বিষয়গুলোকে কঠোর হাতে দমন করেন। এতে করে অনেক ক্ষেত্রে বিতর্কিত নিরাপত্তা আইন ব্যবহার করে বিনা বিচারে আটকের ঘটনাও ঘটেছিল। ফলে অনেকে তার এই শাসন পদ্ধতিকে স্বৈরতান্ত্রিক বলে সমালোচনা করত। তবে এই কঠোরতার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল দেশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা। তিনি বিশ্বাস করতেন, বহু জাতি ও ধর্মের মালয়েশিয়ায় যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা থাকে তবে ধারাবাহিক উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। ফলে বিরোধী মত দমনের সমালোচনা থাকলেও তার এই দৃঢ় অবস্থানের কারণে মালয়েশিয়ায় দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছিল। এই কঠোর ও নিয়ন্ত্রিত পরিবেশই বিদেশি বিনিয়োগকারীদের মনে আস্থা যোগায়। দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা না থাকায় বড় বড় আন্তর্জাতিক কোম্পানি মালয়েশিয়ায় নিশ্চিন্তে বিনিয়োগ করতে শুরু করে। মাহাথির মোহাম্মদ পেশায় ছিলেন একজন চিকিৎসক। রাজনীতিতে আসার আগে তিনি ক্লিনিক চালাতেন। এই অভিজ্ঞতার ফলে তিনি মানুষের চিকিৎসার সমস্যাগুলো সরাসরি দেখতে পেরেছিলেন। একটি দেশ উন্নত হতে হলে সে দেশের চিকিৎসা খাত সবার আগে উন্নত করতে হয়। তাই ক্ষমতায় এসেই মাহাথির মালয়েশিয়ার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছিলেন। প্রভাবশালী ব্যক্তিরা নিজ দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার কথা বলে নিজেরাই বাইরের দেশে চিকিৎসা করাতে চায়। তবে মাহাথির মোহাম্মদ মোটেও তা করেননি। 1989 সালে তার নিজের শরীরেই কঠিন রোগ বাসা বাঁধে। তার হার্টে ব্লকেজ ধরা পড়েছিল এবং বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এমন অবস্থায় অনুন্নত দেশের সরকার প্রধানরা সাধারণত উন্নত দেশে গিয়ে চিকিৎসা নেন। তখন মালয়েশিয়ার ধনী বা প্রভাবশালীরাও উন্নত চিকিৎসার জন্য আমেরিকা বা লন্ডনে পাড়ি জমাতেন। কিন্তু মাহাথির সেই ধারা ভেঙে দিয়েছিলেন। তিনি বিদেশে না গিয়ে মালয়েশিয়ার ডাক্তারদের উপর আস্থা রাখেন এবং দেশেই অস্ত্রোপচার করেন। ওই ঘটনার পর পুরো মালয়েশিয়ার নাগরিকদের মনে অভাবনীয় আত্মবিশ্বাস তৈরি করেছিলেন। তারা নিজেদের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখা শুরু করেছিলেন। এরপর মাহাথির নিজ দেশে ইনস্টিটিউট জান্টুং নেগারা বা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট গঠন করেছিলেন। ধীরে ধীরে মালয়েশিয়ার হাসপাতাল ও চিকিৎসার অবকাঠামো উন্নত হতে শুরু করে। ধনী মালয়েশিয়ানরাও দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়া কমিয়ে দেন। আর এখন তো অন্যান্য দেশ থেকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য রোগীরা প্রতিনিয়ত ভিড় করছে। মাহাথির মোহাম্মদের সেই অনড় অবস্থান মালয়েশিয়াকে বর্তমান মেডিকেল ট্যুরিজম ভাবে রূপান্তর করেছে। বর্তমানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 10 লাখের বেশি মানুষ উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা নিতে মালয়েশিয়ায় আসেন। আর মালয়েশিয়ার স্বাস্থ্য সূচক অনেক উন্নত দেশের চেয়েও ভালো। চিকিৎসা খাতের এই আমূল পরিবর্তনের পাশাপাশি মাহাথির নজর দেন দেশের অর্থনৈতিক কাঠামোতে। 80 দশকের শুরুতে মালয়েশিয়া ছিল ব্রিটিশদের রেখে যাওয়া একটি বিশাল বাগানের মতো। রাবার আর পাম অয়েল ছিল তাদের প্রধান পণ্য। এগুলো রপ্তানি করে যে আয় হতো তা দিয়ে মালয়েশিয়ানদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়া অসম্ভব ছিল। তাই ক্ষমতা নিয়েই মাহাথির এই কৃষি নির্ভরতার শিকল ভাঙার কাজ শুরু করেন। কাঁচামাল রপ্তানি বন্ধ করে সেই কাঁচামাল নিয়ে দেশেই পণ্য বানানোর নীতি গ্রহণ করেন তিনি। এই লক্ষ্যে হাতে নেন ইন্ডাস্ট্রিয়াল মাস্টার প্ল্যান। কৃষিখাতের অতিরিক্ত অর্থ সরাসরি শিল্পে বিনিয়োগ করা হয়। এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় গড়ে উঠতে শুরু করে বিশ্বের নামিদামি সব ইলেকট্রনিক্স ফ্যাক্টরি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দুয়ার খুলে দেওয়া হয়। কৃষি থেকে শিল্পের এ রূপান্তর মালয়েশিয়াকে সস্তা শ্রমের দেশ থেকে দক্ষ শ্রমিকের দেশে পরিণত করে। শিল্পায়নের এই গতি বজায় রাখতে দেশটির অবকাঠামোতেও আসে বিশাল পরিবর্তন। কলকারখানার পণ্য দ্রুত পরিবহনের জন্য তৈরি করা হয় বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা। মাহাথিরের সিদ্ধান্তে নির্মাণ করা হয় শত শত কিলোমিটার নতুন হাইওয়ে এবং আধুনিক পোর্ট। বিশেষ করে নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে নির্মাণের মাধ্যমে মালয়েশিয়ার উত্তর থেকে দক্ষিণ প্রান্তকে এক সুতোয় গেঁথে ফেলা হয়, যা দেশটির বাণিজ্যিক লেনদেনকে বহুগুণ বাড়িয়ে দেয়।
যোগাযোগ ও অবকাঠামোর এ অভাবনীয় উন্নতির পর শিল্পায়নের গতি আরও বাড়াতে প্রয়োজন ছিল বিশাল বিনিয়োগ ও প্রযুক্তির। এ উন্নতির জন্য মাহাথির পশ্চিমা দেশগুলোর সাথে যোগাযোগ করেছিলেন, তবে তারা চড়া সুদের ঋণের সাথে নানা রাজনৈতিক শর্ত জুড়ে দেয়। মাহাথির সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে কার্যকর করেন লুক ইস্ট বা পূর্বের দিকে তাকাও নীতি। পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির বদলে জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাজের নৈতিকতা ও শৃঙ্খলার উপর গুরুত্ব দেন তিনি। এশীয় মানুষের জন্য এশীয় কর্মসংস্কৃতি সবচেয়ে কার্যকর, এই নীতিতে তিনি ছিলেন অটল। এই নীতির অধীনে হাজার হাজার মালয়েশীয় যুবককে স্কলারশিপ দিয়ে জাপানে পাঠানো হয়। তাদের মূল লক্ষ্য ছিল প্রযুক্তি শেখার পাশাপাশি জাপানিদের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি একনিষ্ঠতা রপ্ত করা। এর ফলে মালয়েশীয়দের কাজের ধরনে এক নতুন সৃজনশীলতার জন্ম হয়। জাপানি জায়ান্ট কোম্পানিগুলো যখন থেকে বুঝতে শুরু করে মালয়েশিয়ার শ্রমিকরা তাদের মতোই দক্ষ হয়ে উঠছে, তখন থেকে তারা নিজেদের প্রোডাকশন হাব মালয়েশিয়ায় সরিয়ে নেয়ার কাজ শুরু করে। সনি, প্যানাসোনিক ও মিৎসুবিশির মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো মালয়েশিয়ার প্রধান শিল্প চালিকা শক্তিতে পরিণত হয়। এভাবেই মাহাথির নিজ দেশকে পশ্চিমা উপনিবেশিক মানসিকতা থেকে বের করে আনেন। তার স্পষ্ট বার্তা ছিল, মালয়েশিয়ার পশ্চিমা দয়ার দরকার নেই, দরকার শুধু কঠোর পরিশ্রম। এই পলিসি পরবর্তীতে মালয়েশিয়াকে বৈশ্বিক সাপ্লাই চেনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করে। কোনো পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভোক্তার হাতে পৌঁছানোর পুরো প্রক্রিয়াই হল সাপ্লাই চেন। বর্তমানে মালয়েশিয়া বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স হাব, যার মূল ভিত্তি ছিল মাহাথির মোহাম্মদের এই দুর্দান্ত পলিসি। তবে তিনি সেখানেই থেমে থাকেননি। জাপানি প্রযুক্তির মেলবন্ধনকে কাজে লাগিয়ে 1983 সালে শুরু করেন প্রোটন প্রজেক্ট। এই প্রজেক্ট ছিল মালয়েশিয়ার নিজস্ব রাষ্ট্রীয় গাড়ি তৈরির একটি বিশেষ উদ্যোগ। গাড়ি তৈরির প্রযুক্তিগত সহায়তার জন্য তিনি বেছে নেন জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশিকে। মিৎসুবিশির কারিগরি সহযোগিতায় বাজারে আসে মালয়েশিয়ার প্রথম নিজস্ব গাড়ি প্রোটন সাগা। এই একটি সিদ্ধান্তই পুরো দেশটির স্টিল, গ্লাস ও ইঞ্জিনিয়ারিং সেক্টরকে চাঙ্গা করে তোলে। একটি গাড়ি বানাতে কয়েক হাজার ছোট বড় পার্টস লাগে, আর সেই পার্টসগুলো দেশে তৈরি করতে গিয়ে মালয়েশিয়ায় গড়ে ওঠে হাজার হাজার ছোট ও মাঝারি শিল্প। এই প্রোটন প্রজেক্টের মাধ্যমে মালয়েশিয়া কাঁচামাল বিক্রেতা দেশ থেকে একটি শক্তিশালী ম্যানুফ্যাকচারিং বা পণ্য উৎপাদনকারী দেশে পরিণত হয়। গাড়ি শিল্প মালয়েশিয়ার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং তাদের দক্ষ কারিগরে রূপান্তর করে। এই শিল্প সফল হওয়ার পর মাহাথির একের পর এক মেগা প্রজেক্ট হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন, যা দেশটির চেহারা পুরোপুরি বদলে দেয়। এরই ধারাবাহিকতায় তিনি ঘোষণা করেন তার সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা ভিশন 2020। তার লক্ষ্য ছিল এই সময়সীমার মধ্যে মালয়েশিয়াকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়া। এই ভিশনের প্রাথমিক লক্ষ্য হিসেবে রাজধানী কুয়ালালামপুরে গড়ে তোলা হয় 452 মিটার উঁচু পেট্রোনাস টুইন টাওয়ার। সুউচ্চ এই ভবন নির্মাণের ফলে মালয়েশিয়া হুট করে বিশ্ব পর্যটন ও বাণিজ্যের কেন্দ্রে চলে আসে। এটি শুধু একটি ভবন ছিল না, ছিল মালয়েশিয়ার আত্মমর্যাদার প্রতীক। এর মাধ্যমে কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও হংকংয়ের মতো বৈশ্বিক বাণিজ্যিক শহরে রূপান্তরিত হয়। এত সফলতার মাঝে মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় মাহাথির মোহাম্মদ কিছু ধাক্কাও খেয়েছিলেন। দেশটিতে যখন একের পর এক বড় বড় মেগা প্রজেক্টের কাজ চলছিল, ঠিক তখনই 1997 সালে পুরো এশিয়া জুড়ে এক বিশাল অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এ সংকট ছিল মাহাথিরের নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা। সে সময় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নেয় এবং তাদের কঠিন সব শর্ত মেনে চলতে বাধ্য হয়। IMF মালয়েশিয়াকেও ঋণ নেওয়ার জন্য শর্ত দিয়েছিল। শর্ত ছিল দেশটির সুদের হার বাড়াতে হবে এবং সরকারি সব খরচ কমাতে হবে। মাহাথির এ শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেন, কারণ এই নীতি মানলে তার দেশের সাধারণ মানুষ চরম সংকটে পড়ত। তিনি IMF-এর ঋণ না নিয়ে সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনায় বাজার নিয়ন্ত্রণ শুরু করেন। মালয়েশিয়ার মুদ্রার রিঙ্গিতের মান মার্কিন ডলারের বিপরীতে একটি নির্দিষ্ট অঙ্কে বেঁধে দেওয়া হয়, যাতে মুদ্রার মান আর না কমে। একই সাথে দেশটির অর্থ যেন কোনোভাবেই দেশের বাইরে চলে যেতে না পারে সে নিয়ম জারি করেন। তৎকালীন পশ্চিমা বিশ্ব তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, কিন্তু ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো। মালয়েশিয়া কোনো বিদেশি ঋণ ছাড়াই মাত্র 1 বছরের মধ্যে ওই অর্থনৈতিক সংকট থেকে সফলভাবে বের হয়ে আসে। অথচ IMF-এর ঋণ নেওয়া প্রতিবেশী দেশগুলোকে বছরের পর বছর ঋণের বোঝা টানতে হয়েছিল। এই সিদ্ধান্ত মালয়েশিয়াকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর ভুল নীতি না মেনেও যে একটি দেশের অর্থনীতি রক্ষা করা সম্ভব, মাহাথির সেটি বাস্তবে প্রমাণ করে দেখান। 1997 সালের সেই অর্থনৈতিক সংকট সফলভাবে পার করার পর মাহাথির নজর দেন ভবিষ্যতের অর্থনীতির দিকে, যা ছিল তথ্য প্রযুক্তি নির্ভর পরিকল্পনা। রাজধানী কুয়ালালামপুরের কাছে কয়েক হাজার একর জায়গায় গড়ে তোলা হয় সাইবার জায়া বা মাল্টিমিডিয়া সুপার করিডোর MSC। আমেরিকার সিলিকন ভ্যালির আদলে তৈরি এই বিশেষ জোনে IT কোম্পানিগুলোকে বিশেষ ট্যাক্স সুবিধা ও উচ্চগতির ইন্টারনেট অবকাঠামো দেওয়া হয়। ভারী শিল্পের পাশাপাশি 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য প্রযুক্তির গুরুত্ব ছিল অপরিসীম।
এ লক্ষ্যেই মালয়েশিয়া জুড়ে কম্পিউটার শিক্ষার এক বড় বিপ্লব শুরু হয়, যা একদম সাধারণ পরিবারের সন্তানদেরও প্রযুক্তির সাথে পরিচিত করে তোলে। এই ডিজিটাল ভিশন মালয়েশিয়াকে দক্ষ প্রযুক্তিবিদদের দেশে রূপান্তর করে। এখন বিশ্বজুড়ে যে চিপ ও সেমিকন্ডাক্টর রপ্তানি হয় তার একটি বিশাল অংশ আসে মালয়েশিয়া থেকে। সাইবার জায়া এখন বহু বৈশ্বিক টেক জায়ান্ট প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রধান কার্যালয়ে পরিণত হয়েছে। শহরের পাশাপাশি গ্রামের মানুষের কাছেও প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। মালয়েশিয়ার প্রশাসনিক কাঠামো ডিজিটালি পরিচালনার ভিত্তি তৈরি হয় মাহাথির মোহাম্মদের হাত ধরে। তার দূরদর্শী কর্মপরিকল্পনার কারণেই বর্তমানে মালয়েশিয়া ই গভর্নেন্স এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বিশ্বের অনেক উন্নত দেশের সমকক্ষ হতে পেরেছে। প্রথম মেয়াদে দীর্ঘ ২২ বছর সফলভাবে দেশ পরিচালনার পর ২০০৩ সালে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ক্ষমতা থেকে স্বেচ্ছায় বিদায় নেন। তখন দেশটি অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে একটি সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র। তবে দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি আবারও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। সে সময় মালয়েশিয়ার সরকারি বিনিয়োগ তহবিল বা IMDB-কে কেন্দ্র করে একটি বিশাল আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হয়েছিল। দেশের এ সংকটময় মুহূর্তে রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনাই ছিল ওই বয়সে তার রাজনীতিতে ফেরার মূল কারণ। যদিও ২০২০ সালে তিনি ২২ মাসের দায়িত্ব শেষে আবারও ক্ষমতা ছাড়েন। একজন কঠোর শাসক হওয়া সত্ত্বেও নিজের সুনির্দিষ্ট লক্ষ্যের প্রতি অনড় মনোভাবের কারণেই মাহাথির মোহাম্মদ একটি পিছিয়ে পড়া জাতিকে দ্রুত উন্নত করতে পেরেছিলেন। বর্তমান আধুনিক মালয়েশিয়ার সবকিছুর পেছনে রয়েছে মাহাথির মোহাম্মদের সুদূর প্রসারী পরিকল্পনা। তিনি শুধু মালয়েশিয়ান নন, একজন সরকার প্রধান হিসেবে সারা বিশ্বে নিজের যোগ্যতা প্রমাণ করে গেছেন। তার জীবন থেকে শেখার অনেক কিছু আছে: ভীষণ সাহস, দেশপ্রেম এবং সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস। আধুনিক মালয়েশিয়ার ইতিহাসে মাহাথির মোহাম্মদ তাই এক অবিনশ্বর নাম।